ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচনের দিনেই গণভোট, জানালেন প্রধান উপদেষ্টা। সংবিধানে জুলাই সনদ অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় সোমবার। সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের, খালাস চায় আসামি পক্ষ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনে সাড়া নেই, দিনভর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, মোড়ে মোড়ে তল্লাশি। এবং রাজনৈতিক সহযোগিতা ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, বললেন সিইসি। কালো টাকার ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ চায় দলগুলো। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি কাজী শাহরিন। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার সহ 4 বিষয় হবে গণভোট। সেখানে হ্যাঁ সূচক জয়ী হলে আগামী সংসদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এ সময় সংবিধানে জুলাই সনদ অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। জুলাই সনদের বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ সামনে আসতেই মতবিরোধ দেখা দেয় রাজনৈতিক মহলে। এমন বাস্তবতায় বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। সেখানে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনের সুনির্দিষ্ট দিন উল্লেখ করেন তিনি। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। গণভোটে থাকবে 4টি প্রশ্ন। হ্যাঁ এবং না এর মাধ্যমে নিজেদের মতামত জানাবেন মানুষ। একই দিনে 2টি ভোট আয়োজনে সংস্কারের লক্ষ্য বাধাগ্রস্ত হবে না বলেও মনে করেন ডক্টর ইউনূস। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংস্কার পরিষদ গঠিত হবে বলে জানান প্রধান উপদেষ্টা। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি জানান, উপদেষ্টা পরিষদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদন পেয়েছে। শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে। জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে মতভেদ ভুলে এক হয়ে চলতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। জুলাই আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় হাসিনা কামাল সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে 17 নভেম্বর। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এর রায়ের দিন ধার্য করেন। এদিকে রায়ের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে আসামিরা খালাস পাবে বলে আশা করছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। মিসমার রহমানের রিপোর্ট। এই প্রথম জুলাই হত্যাযজ্ঞের কোনো মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ হলো। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ঠিক করেন রায়ের তারিখ। রায় ঘোষণার তারিখ পেয়ে বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, এ রায় ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে। এই বিচার আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি সেটা ট্রান্সপারেন্ট ছিল। আপনারা সবাই তার প্রত্যক্ষ সাক্ষী। এখানে অকাট্য প্রমাণ, শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সবকিছু তুলে ধরা হয়েছে। জাতির সামনে এই বিচার হয়েছে, আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে উপস্থাপন করা হয়েছে। সুতরাং তারা যত খুশি প্রশ্ন করতে পারেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, ন্যায় বিচার তার নিজস্ব গতিতেই চলবে। রায়ের তারিখ নির্ধারণ ঘিরে সহিংসতা প্রসঙ্গে তিনি জানান, বাইরের কোনো ঘটনার প্রভাব বিচারে পড়বে না। যারা উস্কানি দেবেন, যারা
সন্ত্রাস করার চেষ্টা করবেন সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস শক্তি কারোরই কোনোদিন ছিল না, হবেও না। এদিকে বিচার প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে উল্লেখ করে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর প্রত্যাশা আসামিরা খালাস পাবেন। সাক্ষী জবানবন্দি জেরা সমস্ত কিছু সমাপ্ত করেছেন এবং তৎপরবর্তীতে রায়ের জন্য দিন ধার্য করেছেন, এর জন্য তাদেরকে আমার ধন্যবাদ। আমি মনে করি যে আমার সাক্ষীর যে সমস্ত জবানবন্দি হয়েছে তার প্রেক্ষাপটে যে সকল জেরা হয়েছে সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। দীর্ঘ 5 মাসের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রায় গড়ালো জুলাই হত্যাকাণ্ডের প্রথম কোনো মামলা। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞ মামলার রায় নিয়ে জনমনে কোনো শঙ্কা নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও সরকার ব্যবস্থা নিয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওইরকম বড় ধরনের কোনো সমস্যা নাই, ছোটখাটো দুই একটা ঘটনা ঘটছে, এটা আপনারা মিডিয়ায় দেখছেন, আমিও দেখছি, এবং এটার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশন নিচ্ছি। না না না, কোনো শঙ্কা নাই, আল্লাহ দিলে সবাই সহযোগিতা থাকলে অবশ্যই সহজ হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে জোরদার করা হয়েছে ঢাকার নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। নিরাপত্তার এমন তোড়জোড়ে সড়কে কমেছে গণপরিবহনের সংখ্যা। এদিকে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে শাহবাগ সহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। আরও জানাচ্ছেন এমআর আসাদ। লকডাউন কর্মসূচির দিন রাজধানীর বিজয় সরণির চিত্র এটি। সড়কে যানবাহনের চলাচল থাকলেও সংখ্যায় তা কম। নিরাপত্তা রক্ষায় পুলিশ সদস্যদের পাশাপাশি দেখা গেছে সেনা ও বিজিবি সদস্যদের। এদিকে নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অবস্থান নেন। দেখা যায় কয়েকটি মিছিল। জুলাই হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান তারা। শেখ হাসিনা জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী যে 1400 মানুষকে হত্যা করেছে এবং 16 বছরে 10,000 মানুষকে হত্যা করছে, তাহলে ইকুয়াল টু 11,400। আমাদের দাবি হচ্ছে তাকে 11,400 বারই তাকে ফাঁসি দেওয়া হোক। শেখ হাসিনার জন্য বাংলাদেশের এই 18 কোটি 20 কোটি মানুষ সঠিকভাবে চলতে পারতো না, সঠিকভাবে ভোট দিতে পারতো না, একটা আয়নাঘর তৈরি করে জিম্মি করে রাখতো। এইটার প্রতিহিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে বলেও দাবি করেন অবস্থানকারীরা। আজকে সারাদিন রাস্তা অবস্থান করব, তাদেরকে যেখানেই পাবো সেখানে আমরা তাদেরকে ঠেকিয়ে দেব। আমরা যেখানে পাবো তাদেরকে গণদোলাই দিয়ে আমরা পুলিশের কাছে হস্তান্তর করব। নিজে দিল্লি, ছেলে আমেরিকা, মেয়ে লন্ডন, এখানে বসে এই যে গরিব মানুষগুলোরে মার খাওয়া হইতেছে। তো বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ যারা করেন, একটু বলি ভাই, একটু প্লিজ নিজের বিবেকটারে বর্গা দিয়েন না। সারাদিনের পর বৃহস্পতিবার রাতের পুরোটাই এ পাহারা চলমান রাখার কথা উল্লেখ করেন তারা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীর চিত্র জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, রাজধানীতে এই মুহূর্তের কি চিত্র দেখছেন আমাদের জানাবেন। শাহরিন, 13 নভেম্বর ঘটনাবহুল একটি দিন পার করলো বাঙালি জাতি। একদিকে যেমন যে জুলাই গণহত্যার যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আজকে যে রায়, সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে রায় ঘোষণার দিন আজকে ধার্য করা হয়েছে, এই রায়টা ঘোষণা হবে 17 নভেম্বর। তারই প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তারা লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে। তবে লকডাউনের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু রাজধানীতে একেবারেই ছিটে ফোটাও আসলে দেখা যায়নি। সকালে একটু গণপরিবহনের সংখ্যা কম থাকলেও এখন কিন্তু আমরা এই মুহূর্তে আছি রাজধানীর বিজয় সরণি। স্বাভাবিকভাবে কিছুক্ষণ আগেই কিন্তু আসলে বিভিন্ন অফিস আদালত, সরকারি বেসরকারি অফিস আদালত ছুটি হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু গাড়ির বেশ চাপ ছিল। এখন কিন্তু আসলে এখনো কিন্তু গাড়ির অনেক চাপ রয়েছে, বিশেষ করে যে অফিসগামী যারা যাচ্ছেন তারা কিন্তু যাচ্ছেন। এবং আমরা দেখেছি যে এই লকডাউনকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এবং নাশকতামূলক কোনো কর্মকাণ্ড না ঘটাতে পারে, সেজন্য
রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বেশ কঠোর অবস্থানে ছিল এবং আজকেও তল্লাশি অব্যাহত রেখেছে এবং এর পাশাপাশি বিজিবি এবং সেনাবাহিনীও সেনা সদস্যদেরও কিন্তু রাস্তায় দেখা গেছে এবং আজকে লকডাউনকে ঘিরে কিন্তু আসলে ওইভাবে কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। দেখতেই পাচ্ছেন যে একদম খুবই স্বাভাবিকভাবেই সব যান চলাচল শুরু করছে। আরেকটি বিষয় যে এই যেই রায়কে ঘিরে যেই জনমনে যে আতঙ্ক বিরাজ করছিল সেই আতঙ্ক কিন্তু আসলে একেবারেই কিন্তু ছিল না এবং এবং যে অবস্থা যে পরিস্থিতি বিশেষ করে 17ই নভেম্বর যে রায় দিন মানে রায় ঘোষণা হবে সেই দিনকে ঘিরে আসলে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। তারা আসলে এটি নিয়ে আসলে ভাবছেন না, তারা বলছেন যে আইনের গতিতে চলবে, আসলে আইন যেটা বলে সেটাই তারা মেনে নিবে। শারীন, আমার কাছে এই ছিল রাজধানীর লকডাউনের সার্বিক পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যাচ্ছি নারায়ণগঞ্জে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় সেখানে আছেন সহকর্মী আজমির ইসলাম। দূরপাল্লার বাস চলাচলের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আজমির, মহাসড়কের যান চলাচলের চিত্র কেমন দেখছেন? আওয়ামী লীগের টাকার যে লকডাউন কর্মসূচিতে সেই কর্মসূচি কিন্তু ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত যে গণপরিবহন সেটি কম থাকলেও দিন বাড়ার সাথে সাথে কিন্তু গণপরিবহনের চাপ বেড়েছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন পয়েন্টগুলিতে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ, র্যাব, বিজিবি এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা কিন্তু তারা গণপরিবহন এবং মোটরসাইকেলে তারা তল্লাশি চালিয়েছে কোনো ধরনের যাতে নাশকতা করতে না সেটি এড়িয়ে যাওয়ার জন্য। পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন স্পটে তারা অবস্থান করছে নাশকতা প্রতিহত করার জন্য এবং এখন পর্যন্ত নারায়ণগঞ্জে কোনো ধরনের নাশকতা বা বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। সার্বিক বিষয় নিয়ে কথা বলেছিলাম জেলা পুলিশ সুপার জসিমউদ্দিনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছে অতিরিক্ত এবং পাশাপাশি তারা যাতে নাশকতা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি তারা লক্ষ্য রাখছে এবং কোনো ধরনের যাতে নাশকতা না হয় সেই দিকে তারা লক্ষ্য রেখে কাজ করে যাবে বলে তারা জানিয়েছে। নারায়ণগঞ্জ জেলার 7টি থানার মধ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী মোট 29 জন 18 ঘন্টায় তারা আটক করেছে এবং সার্বিক পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আজমির, আপনাকে ধন্যবাদ। তফসিল ঘোষণার পর নির্বাচন নিয়ে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁও নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশীজনদের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় বলেও জানান তিনি। এ সময় নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে কমিশনের কঠোর পদক্ষেপ দাবি করেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সুরেয়া মুন্নির রিপোর্ট। জাতীয় নির্বাচন উপলক্ষে নিবন্ধিত 12 রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে সংলাপে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, কমিশনার কর্মকর্তা সহ 6 রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রথম পর্বে বিভিন্ন দলের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি, পরিবেশ, প্রধান রাজনৈতিক দলগুলোর আচরণ নিয়ে নানা অসঙ্গতি তুলে ধরা হয়। এখনো নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে দাবি করেন তারা। তফসিল ঘোষণার পূর্বেই অবশ্যই একটা নিরাপত্তা সিকিউরিটি অপারেশন করা উচিত যাতে করে জনমনে স্বস্তি ফিরে আসে। বিগত দিনের কথাই বলছি যে তারা নির্বাচন কমিশনের সমস্ত প্রশাসনিক যে যারা কাজ করবে সংশ্লিষ্ট সকল মহলের উপরে একটা খবরদারির চিন্তা করেন। দ্বিতীয় পর্বে অন্য 6 রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রার্থীদের জামানত কমিয়ে 5,000 ও নির্বাচনী ব্যয় 5 লাখ টাকা নির্ধারণের দাবি জানানো হয়। আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলেও অভিযোগ করেন তারা। যারা ধনী, যারা লুটপাটকারী, অর্থ আত্মসাৎকারী তাদেরকে কিন্তু আমরা ফ্যাসিলিটি দিচ্ছি
এটা যে কোনো কারণেই হোক। জামানতের বিষয়ে যে কথাটা বলেছি যে জামানত মানে ফ্ল্যাট রেট জামানত হওয়া উচিত না, আইন থাকলে হবে না, আইনের প্রপার বাস্তবায়নটা যাতে হয়। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবাই সহযোগিতা না করলে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারাবে। এ সময় ফের সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। নিরপেক্ষ রেফারের ভূমিকায় আমরা থাকতে চাই, প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে যে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন আমরা দিতে চাই, উপহার দিতে চাই। আপনাদের সবার সহযোগিতা নিয়ে এটা দিতে হবে। মূলত রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আমাদের দরকার হবে। কমিশন পোস্টার নিষিদ্ধ করার পরেও শহরের যে চিত্র তা হতাশাজনক। আচরণবিধি লঙ্ঘন করলে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আপনারা যদি আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ আমরা একটা সুস্থ নির্বাচন চাই। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মদিন আজ। ১৯৭৮ সালের এ দিনে ময়মনসিংহের নেত্রকোনার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন কালজয়ী এ লেখক। প্রথম উপন্যাস নন্দিত নরকে দিয়েই সাহিত্যাঙ্গনে প্রবেশ হুমায়ুনের। টেলিভিশন নাটকেও তার অবদান অনন্য। এইসব দিনরাত্রি, অয়ময়, কোথাও কেউ নেই জনপ্রিয় নাটকগুলো তাকে নিয়ে আসে খ্যাতির শীর্ষে। বাংলা সাহিত্যের জাদুকরের জন্মদিনের কিছুটা জানাচ্ছেন মাহমুদ হোসেন। বাংলা সাহিত্যের জাদুকর হুমায়ুন আহমেদ ১৯৪৮ সালের এই দিনে ময়মনসিংহের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বগুড়া জেলা স্কুল থেকে ম্যাট্রিক, ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগ থেকে অনার্স এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে উচ্চতর গবেষণার মাধ্যমে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি শিক্ষকতা শুরু করেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে। পরে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে। ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস নন্দিত নরকের মাধ্যমে সাহিত্যাঙ্গনে প্রবেশ করেন হুমায়ুন আহমেদ। এই বই তাকে এনে দেয় ব্যাপক খ্যাতি। এরপর একে একে সৃষ্টি করেন অজস্র জনপ্রিয় উপন্যাস, গল্প, নাটক ও চলচ্চিত্র। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে শঙ্খনীল কারাগার, জ্যোৎস্না ও জননীর গল্প, বাদশাহ নামদার, মাতাল হাওয়া ইত্যাদি। তার সৃষ্ট কালজয়ী চরিত্র হিমু, মিসির আলী বাংলা সাহিত্যে আজও জীবন্ত। একটা ছিল সোনার কন্যা, টেলিভিশন নাটকেও তার অবদান অনন্য। জনপ্রিয় নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য এইসব দিনরাত্রি, অয়ময়, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত প্রভৃতি। জন্মদিনে কালজয়ী এই স্রষ্টার প্রতি মোহনা পরিবারের অতল শ্রদ্ধা। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। দিনাজপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাকিব রিয়াজের মনোনয়ন বাতিল দাবিতে বিরলে নারীদের অংশগ্রহণের বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে বিরলের বকুলতলা মোড়ে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ওই প্রার্থীরা মনোনয়ন বাতিল না করলে আগামীতে বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভে অংশ নেয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের বাজেট বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ৪৩ দিনের সরকারি অচলাবস্থার অবসান হলো। এর আগে বুধবার রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বিলটি ২২-২০৯ ভোটে পাশ হয়। এর ফলে ফেডারেল কর্মচারীদের বেতন, খাদ্য সহায়তা এবং বিমান চলাচল নিয়ন্ত্রণ সহ গুরুত্বপূর্ণ সরকারি সেবাগুলো পুনরায় চালু করা সম্ভব হবে। বৃহস্পতিবার থেকেই শাটডাউনে কর্মহীন থাকা ফেডারেল কর্মীরা কাজে ফিরতে পারবেন। গাজায় নিরস্ত পুলিশ কর্মী মোতায়েন করেছে জার্মান। এ দলটি স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করবে বলেও জানিয়েছে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গেল ১৫ বছরের বেশি সময় ধরে জার্মান পুলিশ ফিলিস্তিনি বাহিনীর সক্ষমতা বাড়াতে কাজ করছে। নতুন এই মিশন সেই প্রচেষ্টারই ধারাবাহিক অংশ। এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে চিঠি পাঠিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফুটবল।
নেপালের বিপক্ষে আজ ফিফা প্রীতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে খেলা। এর আগে ২০২০ সালে ১৩ই নভেম্বর নেপালকে প্রীতি ম্যাচে মোকাবেলা করে বাংলাদেশ। সেখানে ২-০ গোলের জয় পায় স্বাগতিকরা। এবারে হামজা সুমিত্রা দলের অন্তর্ভুক্ত হওয়ার এর চেয়েও ভালো কিছুর প্রত্যাশা করছে হাভিয়ের কাববেরার শিষ্যরা। এই ম্যাচ থেকেই আগামী ১৮ই নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ মাঠে নামার আগে নিজেদের সক্ষমতা যাচাই করে নেয়ার একটি সুযোগও থাকছে জামাল হামজাদের সামনে। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচনের দিনেই গণভোট, জানালেন প্রধান উপদেষ্টা। সংবিধানে জুলাই সনদ অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় সোমবার, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা। প্রসিকিউশনের খালাস চায় আসামি পক্ষ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের সাড়া নেই, দিনভর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, মোড়ে মোড়ে তল্লাশি। এবং রাজনৈতিক সহযোগিতা ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, বললেন সিইসি। কালো টাকার ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ চায় দলগুলো। এ ছিল সংবাদ। মোহনা সংবাদে পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।